কোন পথে গেলে জান্নাত পাওয়া যাবে এতটুকু বলেছি, কিন্তু জান্নাত আছে আমাদের কাছে এরকম আমরা কোনো বলি। এটাও ঠিক যে বেগম জিয়ার বিরুদ্ধেও আমি 5টা সেন্টারে জিতেছি। আমার বিরুদ্ধে 41টা মামলা ছিল। আসসালামু আলাইকুম। ট্রেন্ডিং টাইম বাংলাদেশের নিয়মিত পডকাস্ট টক অফ বাংলাদেশে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের অতিথি বগুড়া 7 আসনের দাঁড়িপাল্লা মার্কা প্রতীকের প্রার্থী জনাব গোলাম রব্বানী। তিনি জামাত ইসলাম থেকে বগুড়া 7 আসন, গাবতলী এবং শাহজাহানপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজকে আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। স্যার, আপনি হচ্ছে জামাত থেকে প্রার্থী এবং বগুড়ার রাজনীতিতে আপনি অনেক প্রবীণ। আপনি এর আগে অনেক নির্বাচন করেছেন। এই যে এবারের যে নির্বাচন বলা হচ্ছে, এবারের নির্বাচন অন্যরকম একটা নির্বাচন। আপনার কাছে কি মনে হয় এই নির্বাচন আসলে কিভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ, আমি বর্তমান যে সরকার নির্বাচন পরিচালনা করার উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগটাকে আমি স্বাগত জানাই। কিন্তু নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য দুটো শর্তেরই দরকার। নির্বাচন যারা করবে তাদেরও সহায়তা দরকার, আর নির্বাচন যারা করাবে তাদেরও উদ্যোগ থাকা দরকার। আমার মনে হচ্ছে যে যত আইন কানুন বলা হচ্ছে, বাস্তবে এটা আমরা বুঝতে পারছি না। তাই পাবলিকের জনগণের মধ্যে উৎসাহ আছে, উদ্দীপনা আছে, কারণ 14 বছর পর নির্বাচন করার সুযোগ পাচ্ছে, তারা ভোট দেবে। কিন্তু বর্তমান সরকারের ভূমিকা দেখে অনেক লোক আশাহত হচ্ছে যে আদৌ নির্বাচন হবে কি হবে না, কিংবা নির্বাচনে অংশগ্রহণ করতে পারা যাবে কি যাবে না, এটা চিন্তা করছে। এই আশঙ্কা কেন আপনাদের? আপনারা কি কোনো নির্বাচনের প্রচারে বিরোধী পক্ষের কোনো হুমকি পাচ্ছেন, বা প্রশাসন কি আপনাদেরকে সহযোগিতা করছে না? এই সময় এসে এই আশঙ্কা কেন? হ্যাঁ, নির্বাচনের প্রচারণার ক্ষেত্রে আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। আমাদেরকে হুমকি তো নিত্যনৈমিত্তিক ব্যাপার। তারপরে আমাদের এক কর্মী বাড়িতে আগুন লাগিয়ে দিল। আমাদের মহিলা বোনদের উপরে নিত্যনৈমিত্তিক ভাবে তারা জুলুম বলতে হুমকি হামকি, তাদের এলাকা থেকে ঢুকতে না দেওয়া, এসব নিত্যনৈমিত্তিক ব্যাপার। প্রশাসনকে অবহিত করলে প্রশাসন একেবারে চুপচাপ আছে তাই বলবো না আমি, কিন্তু ত্বরিত অ্যাকশন নিচ্ছে না বলেই এই হুমকি আমগুলো হচ্ছে। এটা আমি এই জন্য মনে করি যে এই প্রশাসন ধরে নিয়েছে যে একটা দল হয়তো ক্ষমতায় চলে যাচ্ছে, সেভাবেই তারা ট্রিট করতেছে। আচ্ছা, আপনার এই আসনটা, এটা তো জিয়ার জন্মস্থান, এবং বিএনপি থেকে মনে করে যে এটা তাদের একেবারেই তাদের ঘাঁটি। তো এই জায়গাটাতে গাবতলীতে এবং শাহজাহানপুর, এই 2টা আসনে আপনি কি রকম সাড়া পাচ্ছেন? কি প্রথমত আমি বলতে চাই যে কাউরির জন্মভূমি হলেই সেটা তার কিছু হয়ে যায়, এরা মনে করার কোনো কারণ নেই। গাবতলীতে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সময়ে আমাদের জাতীয় পার্টি, আওয়ামী লীগ, স্বতন্ত্র থেকে এমপি হয়েছে। এই জন্য বিশেষ কোনো দল, বিশেষ কোনো গোষ্ঠীর এটা জায়গা নয়। অন দি আদার হ্যান্ড, শাহজাহানপুরে জামাত ইসলামের 3 মহিলা 3 শহীদ হয়েছে, এবং গাবতলীতেও শহীদ হয়েছে। এছাড়া গাবতলীর ইতিহাস আছে আরো পেছনে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে গাবতলীর সন্ধ্যাবাড়ির লোকেরা অংশগ্রহণ করেছে। এতে বোঝা যায় যে কোনো ব্যক্তির নয়, বরং ইসলামের জন্যই গাবতলীর শাহজাহানপুরের জনগণ আছে। শুধু তাই না, শাহজাহানপুরে তো 70 সালে 63 সালে জামাতের লোকেই এমপি নির্বাচিত হয়েছিল।
সেই আচ্ছা, আপনি বলছেন যে এটা আপনাদের জামাতেরও আসলে ভালো হ্যাঁ, অবস্থান। তো আপনি বলছিলেন যে আপনাদের মানে কর্মীরা এখানে শহীদ হয়েছে। তো আপনাদের বিরুদ্ধে যে ট্যাগ দেওয়া হচ্ছে আপনারা বিগত ১৬ বছর গুপ্ত ছিলেন। পার্সোনালি আসলে বিগত ১৬ বছর আপনি কিভাবে ফেস করেছেন এটা ফ্যাসিবাদকে? হচ্ছে একটা পাগলের প্রলাপ। যারা এই কথা বলে তাদের ইতিহাস, তাদের অবস্থা সম্পর্কে ধারণাই নেই। আমি নিজে প্রায় 18 মাস জেলে ছিলাম। আমি নিজে বাড়িতে শুয়ে থাকতে পারিনি বহুদিন। শুধু আমি না, আমার সঙ্গে বগুড়া জেলার শত শত কর্মী তারা মার খেয়েছে, জেলে ছিল, এমনকি পুলিশের নির্যাতনে মারাও গেছে। যা আমরা একমাত্র দাবি করতে পারি, অন্যদের দাবি করার কোনো অধিকারই নেই। আমরা শহীদ হয়েছি, আমার ছাত্ররা শহীদ হয়েছে। যারা এ কথা বলে তারা আসলে একচেটিয়া কিংবা মানুষকে বিভ্রান্ত করার জন্য বলে। আপনার বিরুদ্ধে কতগুলো মামলা ছিল? আমার বিরুদ্ধে 41টা মামলা ছিল। এবার সে মামলা ফেস করেছি। মামলা কোর্টে ঘুরতে ঘুরতে হয়রান হয়ে যেতাম। তা 18 মাস জেলে ছিলাম, 31টা মামলা আসামি ছিলাম, যার ন্যূনতম কোনো সম্পর্ক ছিল না, অজব করেছে এটা। তো আমি না, এরকম আমার বহু লোকের হয়েছে যা অন্য লোকের দাবি করতে পারবে না যে জি, এত জি। কিছু হয়েছে। আপনি তো মানে এর আগেও নির্বাচন করেছেন এবং আমরা যেটুকু জানি যে আপনি বেগম খালেদা জিয়ার এগেনিস্টেও নির্বাচন করেছেন। তো এবারে নির্বাচন করছেন, আপনার এগেনিস্টে যে প্রার্থী তুলনামূলক নবীন। তো আগের নির্বাচনের অভিজ্ঞতা কেমন? এবারের অভিজ্ঞতা কেমন? আপনি আসলে বলছিলেন যদিও। সকল প্রার্থীকেই আমি প্রতিযোগিতা মনে করি। সে খালেদা যেই হোক আর এখন যে আছে তিনিই হোক, ভোটের ময়দানে আমরা খেলছি। ভোট যে বেশি পাবে সেই আসলে নির্বাচিত হবে। এটা ঠিক যে বেগম জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তার যে প্রচার প্রপাগান্ডা, তার যে সমর্থক অনেক বেশি ছিল, তার তুলনায় এটা নাই বললেই চলে। তো আমি ছোট মনে করি না, কারণ যারাই ভোট করে, প্রতিযোগিতা করে, তাদেরকে আমি ছোট মনে করি না। আর এটাও ঠিক যে বেগম জিয়ার বিরুদ্ধেও আমি 5টা সেন্টারে জিতেছি। এটা 3বারের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জেতা এত সহজ ছিল না, কিন্তু জিতেছি। মানে 5টা সেন্টারে আপনি পাস করেছেন। হ্যাঁ, পাস করেছিলাম। তো এই জন্য এইসব বিষয় নিয়ে আমি কাউকে ছোট মনে করি এটা না। কি 1996 96 96 নির্বাচনে? আচ্ছা। আর 91 সালে তো আমি অনেক সেন্টার পাস করেছিলাম। 91 আপনি বেগম খালেদা না জিয়া। না, ওটা তখন ছিল ওই যে অ্যাডভোকেট মুজিবুর রহমান, বিএনপির প্রার্থী বিএনপি ছিলেন। প্রার্থী। তো আপনি যে এখন নির্বাচনে কাজ করছেন, এখানে আপনাদের বিরুদ্ধে কিছু অভিযোগ আসছে যে আপনারা জান্নাতে টিকিট বিক্রি করছেন, আপনারা বিকাশ নাম্বার সংগ্রহ করছেন। তো এই অভিযোগগুলো আসলে আপনি কিভাবে এই গ্রহণ করেন? অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই। অভিযোগগুলো ওরাই করতেছে, যারা অভিযোগ করছে তারাই করতেছে। আমির জামাত থেকে আরম্ভ করে আমি এমন কোনো প্রোগ্রাম নেই যে প্রোগ্রামে এ কথা জবাব দিনি। আসলে আমি বলেছি স্পষ্ট করে যে জান্নাতের মালিক জামাত ইসলামী না, জান্নাতের মালিক হচ্ছে আল্লাহ পাক। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে জানাতে দিতে পারেন। বেহেশতের টিকিট জামাতের কাছে নাই, যা থাকার কথাও নয়। এবার এটা আমরা এতটুকু বলেছি যে কোন পথে গেলে জান্নাত পাওয়া যাবে, এতটুকু বলেছি। কিন্তু জান্নাত আছে আমাদের কাছে, এরকম আমরা কোনো সময় বলিনি। একই সাথে কিন্তু সবচেয়ে হাসির কথা হচ্ছে, মজার ব্যাপার হলো যে শোনা যাচ্ছে, দেখতেছি ফেসবুকে, যে যদি অমুকের পায়ে হাত দেওয়া যায়, অমুককে ভোট দেওয়া যায়, নামাজ না পড়লে বেহেশত পাওয়া যাবে। এই কথা ভাইরাল হয়েছে। আপনাদের বিরোধীরা বলছে। বলছে আপনাদের সম্পর্কে কিন্তু এখন বিএনপির অনেক নেতা বলছে যে এত হাজার বোরকা বানানো হচ্ছে, বোরকা পরে জাল ভোট দিবে। তো বোরখা নতুন কিছু না। বোরখা আমাদের তো নিত্য নৈমিত্তিক ব্যাপার। আমাদের বেগমেরা, আমাদের মায়েরা, আমাদের ছেলে মেয়েরা
তারা বোরখা নতুন করে পরতেছে না। এই নতুন করে বোরখা পরলে কাজ দেবে, নতুন করে আমরা তসবিহ হাতে দিই না, নতুন করে টুপি মাথায় দিই না। যে ইলেকশন হলো আর টুপি মাথায় দিয়ে বোরখা তসবিহ হাতে নেওয়া যায় আর কি, তা তো না। বোরখা আমরা আমাদের যারাই জমাশ্রমী করে, যারাই ইসলামী আন্দোলন করে, তারা সকলে বোরখা প্রথম থেকেই পরে, এমনকি 5-7 বছরের মেয়েরাও বোরখা পরে। তো মানে যারাই এই কথা বলে অভিযোগটাকে আপনারা গুরুত্ব দিচ্ছেন না। না, এটা এটা মানুষ বিশ্বাসই করে না। এখন হচ্ছে যে মানে নারীদের ভিতর বরং তারাই বরং এটাকে নিজে হাস্যকর অবস্থায় তারা নিজেকে নিয়ে গেছে। এমনকি আমাদের মেয়েরা এখন তো এত এত এক্সপার্ট হয়েছে যে শহরে মিছিল করছে মেয়েরা, রাজশাহীতে তো মহানগরীতে হাজার হাজার মেয়েরা মিছিল করছে, ঢাকাতে করছে। তো এখন মেয়েরা তো বেরোতে শিখেছে, বোরখা গায়ে দিতে মানে আপনারা নারীদের যে গৃহবন্দী রাখবেন এরকম বিরোধীদের প্রচারণা, এগুলো কোনো মূল্য নাই। এবং আজকে তো মেয়েরা তো প্রমাণই করছে। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে যে মানে আপনারা যে নির্বাচন করছেন এবার কিন্তু অনেক তরুণ ভোটার, তরুণরা বিশেষ করে 15 বছর ভোট দিতে পারে নাই, 18 থেকে 35 বছর বয়স যাদের, তো তারা আসলে আপনাদেরকে কেন ভোট দেবে? আপনারা তাদের জন্য কি করতে চান? আসল প্রথম কথা হচ্ছে যে মানুষ পরিবর্তন চাই। পরিবর্তন হাওয়াটা এখন লেগেছে। 50 বছর ধরে যাদের দেখেছে তাদের জন্য আর মানুষ দেখতে চায় না, নতুন কিছু দেখতে চাই। ইসলাম কোন দেশে কায়েম হয়নি, কোনোদিন চালু হয়নি ইসলাম। তাই ইসলামের জন্য একটা টান তো মানুষের রয়েছেই, নতুন হিসেবে আছে। দ্বিতীয় হচ্ছে জামাত ইসলামী তরুণদের সম্পর্কে স্পষ্ট কথা বলেছে, যেমন বেকারত্ব। এই বেকারত্ব দূর করার জন্য জামাত ইসলামী সুদূর প্রসারী প্ল্যান নিয়েছে। ঠিক তেমনি আমাদের তরুণদের ট্রেনিং দিয়ে, প্রশিক্ষণ দিয়ে তাদেরকে কর্মসংস্থান ব্যবস্থা করবে জামাত ইসলামী, এবং শিল্প কারখানা গড়ে তুলবে, সেখানেও তরুণদের ভূমিকা থাকবে। বগুড়ায় কিন্তু আমিরে জামাত এসে বলেছে যে দ্বিতীয় যমুনা সেতু করবে। তো এই দ্বিতীয় যমুনা সেতু কি বগুড়ার সাথে জামালপুরের এই রোডটাতে করবে? এটা তো আমি বলতে পারবো না, এই কারণে যে এটা তো প্ল্যানের ব্যাপার। একটা প্ল্যান কোন যেদিক দিয়ে সুবিধা হবে সেই দিক করবে আর কি। কারণ প্ল্যানটা যদি কার্যকরী না হয় তাদের লাভ কি? এগুলো ইঞ্জিনিয়ার যারা আছে তারা যেখানে সুইটেবল হবে সেখানেই করা হবে, হবে। মানুষ যেখানে চায়। আপনার সম্পর্কে একটু আমরা জানতে চাচ্ছিলাম যে আপনি তো মানে বগুড়ার জামাতের রাজনীতির যারা ভিত্তি করেছেন তাদের মধ্যে একজন, এবং বগুড়া জেলা জামাতের আমির ছিলেন, ছাত্র শিবিরের সভাপতি ছিলেন, এবং বগুড়াকে এখন বলা হয় যে জামাতের একটা শক্ত অবস্থান বগুড়ায়। তো এইটা আসলে কিভাবে আপনি এটা পারলেন, বা আপনারা আসলে কিভাবে শুরু করেছিলেন? আমরা একটু সংক্ষেপে আপনার কাছ থেকে শুনতে চাচ্ছিলাম। আসলে আমি তো ছাত্র জীবন থেকেই ইসলামী আন্দোলনের সঙ্গে জড়িত। তারপরে ঘটনাচক্রে যারা ম্যাচিউরড ব্যক্তিত্ব ছিলেন তাদের সঙ্গে আমার সম্পর্ক হয়েছিল। আমি খুব এতেই মনে করি শ্রদ্ধার সঙ্গেই স্মরণ করতেছি আমার এক নেতা, নাম মোজাম্মেল হক সাহেব, যশোর বাড়ি, ঝিনাইদহ বাড়ি, কোরচাঁদপুর এমপি ছিলেন। তার সাহায্যে আমি আসছি এবং তার টেকনিক আমি বোঝার চেষ্টা করেছি তিনি কিভাবে জানার সুযোগ হয়েছিল। ঠিক তেমনি করে ফকির আব্দুর রহমান সাহেবও আমার খুব কাছের লোক ছিলেন, তারও চিন্তা চেতনা আমাকে উদ্বুদ্ধ করেছিল, এবং সারা পৃথিবীর ইসলামী আন্দোলন যেখানে ছিল সেটা পড়ার চেষ্টা করার পরেই আমি এই বগুড়াকে সাজাবার উদ্যোগ নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ যতটুকু শক্তি সামর্থ্য ছিল, বুদ্ধি ছিল, কৌশল ছিল, সব কাজে লাগিয়ে বগুড়াকে আমি একটা লাইনে তোলার চেষ্টা করেছি।
শুধু এই না, শুধু যে কোনো পার্টির মোকাবেলায় জামাত ইসলামী বলিষ্ঠ ভূমিকা রেখেছে তা সকলেই জানে। জামাত ইসলামী আজকে যে শক্তিশালী সংগঠন, এটা বলতে পারা যায় যে এই ভিত্তিটা তখন থেকেই হয়েছিল। তো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটাও ভালো পড়ার চেষ্টা করেছি, তিনি কিভাবে সংগঠনটাকে নিয়ে গেছেন। সবকিছু মিলেই আমি বগুড়াতে বেজ তৈরি করার চেষ্টা করেছি। কতটুকু হয়েছে আমি বলতে পারবো না, তবে চেষ্টা করেছি। বাংলাদেশের একটা বড় সমস্যা হচ্ছে মানে দুর্নীতি, চাঁদাবাজি। তো আপনারা মানে বাংলাদেশ তো মানে দুর্নীতিতে অনেকবার চ্যাম্পিয়ন হচ্ছে এবং এই বিগত সরকারের সময় কিন্তু দুর্নীতিতে মানে ছেয়ে গেছে দেশটা। তো আপনারা দুর্নীতির বিরুদ্ধে কিভাবে পদক্ষেপ নেবেন? আমরা দুর্নীতি কেন করে তার উৎসগুলো খুঁজে বের করবো পয়লা। কারণ উৎস খুঁজে বের করতে না পারলে তো ওষুধ দিতে পারা যাবে না। আমাদের দেশের A to Z কম বেশি সকলে দুর্নীতির সঙ্গে জড়িত আছে। খুব কম লোক আছে যারা দুর্নীতি করে না, যা করেন তাদের ধন্যবাদ। তো আমাদের দেশের দুর্নীতির রাস্তাগুলো আমরা আগে বন্ধ করব। অফিসার, কর্মকর্তা, কর্মচারী, ব্যবসায়ী যে যেখানে আছে তাদের সকলকে আমরা প্রথম উদ্যোগ নেব তাদেরকে বোঝাবার জন্য। তাদের যে বুঝেও না হয় তো তা আইন প্রয়োগ করতে হবে, আইনও করতে হবে। এবার আইন যারা করবে তারাকে যদি নিরপেক্ষ থাকতে না পারে, কারোর জন্য আইন কারোর জন্য আইন নয়, তার দুর্নীতি বেড়ে যাবে। আর যদি প্রশাসন এবং যারা দেশ পরিচালনা করবে তার দুর্নীতিমুক্ত হলেই অটোমেটিক দুর্নীতি মানে আইনের শাসনটা যদি চলে আসে, নিজেরা যদি আইনের প্রয়োগ করতে পারে অটোমেটিক দুর্নীতিমুক্ত হয়ে যাবে আর কি। একই সাথে চাঁদাবাজির যে সমস্যা, এটা তো করে একটা ম্যাটার অফ মিনিট। চাঁদাবাজিটা কোনো বড় ধরনের সমস্যা না, যদি আমাদের সুযোগ দেওয়া হয়। আমি তো মনে করি যে আমাদের এই 1-2 মাসের মধ্যে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। কারণ যারা চাঁদাবাজি করে তারা একটা সোর্সিংয়ে করে, একটা পার্টি ম্যানেজ করে চলে, একটা গোষ্ঠী ম্যানেজ করে চলে। যখন দেখবে আমি ম্যানেজ হচ্ছি না, অটোমেটিক চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। জনগণ তো স্বতঃস্ফূর্ত হবে, সক্রিয় হবে জনগণ। এবার চাঁদাবাজ বিরুদ্ধে জনগণ সক্রিয় এখনো কোনো শক্তি পায় না বলে তারা। আপনি বলছেন যে আপনারা পাওয়ারে আসলে, ক্ষমতায় যদি জনগণ আপনাদের নির্বাচিত করে, তাহলে দুর্নীতি এবং চাঁদাবাজির ব্যাপারে আপনারা একবারে জিরো টলারেন্স, যেটা আপনাদের জামাতে আমি একটা শফিক সাহেব বিভিন্ন প্রোগ্রামে বলছেন। আমরা জিরো টলারেন্স মানে কি, আমার ধারণা যে আমরা ক্ষমতায় আসলেই অটোমেটিক অনেকে চোখের ঘুম হারাম হয়ে যাবে এবং তারা ঠিক হয়ে যাওয়ার চেষ্টা করবে। কারণ আমরা দুর্নীতি করবো না, দুর্নীতি করতে দেব না। আচ্ছা, আপনি মানে নির্বাচিত হলে ভোটার মানে কি করতে চান? আমি তো একটা ইশতেহার প্রকাশ করব, তা করেছিও একটা, কিন্তু আরো করব। আমার কাজ অনেক, তার মধ্যে একটা হচ্ছে উন্নয়ন বলতে যেমন মাঝিরাতে এখনো পৌরসভা ঘোষণা করা হয়নি, ওদের সময়ের দাবি। মানে আপনি মাঝিরাকে পৌরসভা রূপান্তর করতে চান? অবশ্য। এরপরে আমি 2টা হেলথ কমপ্লেক্স আছে মাঝিরা এবং সাধারণপুর এবং গাবতলীতে, সেখানে সাফিসিয়েন্ট ডক্টরস নাই, যন্ত্রপাতি নেই, অপারেশন করা হয় না। এর জন্য একটা উপজেলার জন্য এটা অত্যন্ত প্রয়োজন। আমি সেটাও উদ্যোগ নেব ইনশাআল্লাহ। এরপর গাবতলীতে বড় একটা নদী আছে, ইছামতি নদী। এই সময় নদী বলতে পারা যায় ভরাট হয়ে যাচ্ছে, যেমন সাধারণপুর বহু নদী ভরাট হয়ে গেছে, অস্তিত্ব নেই, কিন্তু নদী ছিল। ফলে আমাদের নদীগুলোকে যদি আমরা সংস্কার করতে পারি তাহলে শিল্প কারখানা কাজে লাগবে, সেচ কাজে লাগবে। তাই না, আমরা এটাও মনে করি যে কোল্ড স্টোরেজ
আমরা তৈরি করতে চাই। আমাদের কৃষকরা উৎপাদন যা করে দাম পায় না, এরা কেউ নাম সিন্ডিকেট তৈরি করে, তারা নিয়ে চলে যায়, দাম উৎপাদন যা করে খরচও তা হয় না। এই কৃষকদের যে হ্যাঁ, ন্যায্য মজুরিটা পায়। কোল্ড স্টোরেজ করতে পারলে কৃষকেরা তাদের যা উৎপাদিত ফসল রাখবে, সময় সুযোগ মতো আর বিক্রি করবে, সেখানে তাদের লাভ হবে। ন্যায্য মজুরি পায়। তেমনি যে সমস্ত শিল্প কারখানা বন্ধ হয়ে আছে, ও চালু করতে পারা যাবে কিনা আমি জানি না, তবে উদ্যোগটা নেওয়া যেতে পারে। এমনকি শাহজাহানপুরে আর গাবতলীতে কোনো বড় কলেজও নাই। সেখানে শিক্ষার দিকে আমরা চিন্তা করি, যদি কলেজ মাদ্রাসা দিকে একটা খেয়াল রাখা দরকার, জি, রাখবো সেটা। এভাবে অনেক এগুলো plan আছে। কাজগুলো করবেন। করবো। আচ্ছা, এখন আমরা একেবারেই আপনার কাছে লাস্ট কোশ্চেন, যে জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? মানুষ তো আশা নিয়েই চলে, আশা ছাড়া তো কেউ থাকে না। যে ফেল করে সেও আশা করে যে আমি পাস করব, সেই থেকে আমি তো সে আশা নিয়েই আছি, এই পাস করবেন ইনশাআল্লাহ, স্বাভাবিক। ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি, বগুড়ার প্রবীণ রাজনীতিবিদ, গাবতলী শাহজাহানপুর আসন থেকে জামাত সমর্থিত মনোনীত প্রার্থী জনাব গোলাম রব্বানীর সাথে। আমরা অন্য কোনো দিন অন্য কোনো অতিথির সাথে আবারও আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।